এটা ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে আছে। তো তিনি তো ভারত সরকারের নিয়ন্ত্রণের বাইরে, তিনি একা একা বাংলাদেশে আসার কোনো সুযোগ নাই। তো যদি সুযোগ না থাকে তো তিনি কি করে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করবেন? সেটাও তো একই কথা, ট্রাভেল পাসের প্রশ্ন উঠবে না তো, কারণ উনি তো আছে ভারত সরকারের অধীনে। তো ভারত সরকার উনি যদি ফ্রি থাকতো, ধরেন উনি কোনো সরকারের অধীনে নাই, তিনি কোনো কারণে হয়তো পাসপোর্ট ছাড়া একটা দেশে আছে, তিনি আসতে চান দেশে, সেখানকার দূতাবাসে তিনি সাহায্য চাইবেন, এবং তখন বা এই দেশের মানুষ যদি তিনি বৈধভাবে যদি থাকেন বা এসে, তাহলে ওখানে একটা ট্রাভেল পাসের প্রশ্ন ওঠে। তিনি তো এখানে দণ্ডপ্রাপ্ত, তিনি ভারতে নির্বাসনে, ভারত সরকার তাকে দিতে পারে, ভারত সরকার তাকে নাও দিতে পারে। তো উনি স্বাধীনভাবে এসে আত্মসমর্পণ করবেন, এই সুযোগ আমার মনে হয় যে এটা ঠিক না। দিলে সরকারকে দিতে হবে। সো এখানে আইনগত উনি এসে আত্মসমর্পণ করবে এরকম আইনগত সুযোগ নাই বলে আমি মনে করি। তাহলে এই রয়টার্স গণমাধ্যমকে দেওয়া এই ধরনের বক্তব্য কি প্রক্রিয়াকে একটু অস্থির করার? এইটা আমার কাছে তাই মনে হয় যে তিনি কি উদ্দেশ্যে এই বক্তব্য দিয়েছেন রয়টার্সকে, বা আদৌ দিয়েছেন কিনা, বা কি উদ্দেশ্যে দিয়েছেন এটা তিনি ভালো বলতে পারবেন। তবে এই বিশ্লেষণ তো থাকতেই পারে যে হয়তো তিনি তার কর্মীদেরকে বা নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখতে চান, অথবা তিনি এক ধরনের উশৃঙ্খলতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, অথবা হতে পারে তার অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, যদি তিনি এই বক্তব্য দিয়েই থাকে না। তবে এটার কোনো কার্যকরণ সম্পর্ক আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে যে তিনি ব্যক্তিগতভাবে আসবারও সুযোগ নাই, আত্মসমর্পণ করারও সুযোগ নাই। ভারত সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্বেচ্ছায় আসার কোনো সুযোগ আমি আইনগতভাবে দেখি না। একটা মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়ে গেল, আর বিচারাধীন আছে ওনার নামে কি কি মামলা, এবং আরেকটা হচ্ছে যে বিচার প্রক্রিয়ায় আছে, মানে এখনো চার্জশিট হয়নি বা কোনো চার্জ হয়নি। এই আরেকটা হচ্ছে ওনার যেহেতু এখানে একটা প্রশ্ন আসছে, এখন ওনার বক্তব্য না, আওয়ামী লীগের হেভিওয়েট নেতা যারা ট্রাইব্যুনালে মামলার আসামি এরকম তারা কি আছে, কতজন হবে আরো মনে করি? সেটা তো মানে ধরেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি জুলাই অভ্যুত্থানে তার একটা কমান্ড রেসপন্সিবিলিটি, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে, এবং সেই দায় থেকে তার একবার একটা শাস্তি হয়েছে। এর বাইরেও যেমন ধরেন শাপলা চত্বর হত্যা মামলায় তার একটা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে, তার ব্যক্তিগত দায়ও আছে। আবার এই যে সারা বাংলাদেশে যে গুম খুন হয়েছে, তো সেখানেও কিন্তু তার দায় আছে, সেখানেও তার বা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে। তো এইভাবে যে অনেকগুলো মামলায় তিনি হয়তো পর্যায়ক্রমে আসামি হবেন, এবং ইতিমধ্যে যেহেতু জুলাই অভ্যুত্থানের ঘটনায় হয়েছে, শাপলা চত্বরে হওয়ার সম্ভাবনা আছে এবং হবে না তিনি। তাছাড়া গুমের অনেক মামলায় তিনি আসামি হওয়ার আমরা সুযোগ আছে বলে দেখি। তো এগুলিতে উনি আসামি হবেন। আর আসলে আওয়ামী লীগের ধরেন ঊর্ধ্বতন নেতৃবৃন্দের মধ্যে ইতিমধ্যে তো দেখছেন আমাদের অনেকের বিরুদ্ধে বিচার চলছে, এবং আরও অনেকেই তারা গ্রেফতারাধীন আছে। তাদের বিরুদ্ধেও রিপোর্ট সাবমিট সাপেক্ষে ফর্মাল চার্জ দাখিল হবে, এবং তাদের বিরুদ্ধেও খুব শিগগির রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। যেমনটা আমাদের আমির হোসেন আমু আছেন, আব্দুর রাজ্জাক খান আছেন, শাহজাহান খান আছেন, আমাদের কামাল আহমেদ মজুমদার আছেন, এরকম বেশ কয়েকজন আছে। তাদের পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে রিপোর্ট সাবমিট হবে। ইনভেস্টিগেশন, আমি যতদূর জানি তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন রিপোর্ট প্রায় শেষ, শিগগির ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিল হবে বলে আমরা জেনেছি। হেফাজতের যেটা শাপলা চত্বরের মামলার তদন্ত শেষ, সম্ভবত আজকালের মধ্যেই আমার কাছে খসড়া রিপোর্টটা দাখিল হবে। আমরা যাচাই বাছাই করব, এবং আমরা দেখে যদি চূড়ান্ত রিপোর্ট সাবমিট হলে আমরা আশা করতেছি এই ট্রাইব্যুনাল
21 তারিখে খোলার দিনেই আমরা ফর্মাল চার্জ আমরা দাখিল করতে পারবো। 21 তারিখে আওয়ামী লীগের বিষয়টা দল হিসেবে এটা তো আমি আগে বলেছি যে আওয়ামী লীগ দল হিসেবে তারা যে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত এই বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ আছে। আমাদের তদন্ত সংস্থা তদন্ত করছে, প্রাথমিক সংশ্লিষ্টতা পাচ্ছে এবং ইতিমধ্যে আমাদের এই মানে আওয়ামী লীগ সংগঠন হিসাবে তার প্রতিষ্ঠা লগ্ন থেকে মানে আপনার 5ই আগস্টের আগ পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ আছে তার যদি কোনো সংশ্লিষ্টতা থাকে তাহলে সেগুলো আসবে, ইনভেস্টিগেশনে সব কিছুই আসবে। সংগঠন হিসাবে ব্যক্তির যেমন দায় আছে, সংগঠন হিসাবে দায় আছে। এগুলো একটা লম্বা ইনভেস্টিগেশনের প্রশ্ন থাকতে পারে, অনেক অফিসিয়াল ডকুমেন্ট পর্যবেক্ষণ করা, অনেক বই পুস্তক থেকে অনেক তথ্য প্রমাণ নেওয়া, এগুলো বিষয়ে একটা ইনভেস্টিগেশনে যৌক্তিক সময় লাগার সম্ভাবনা আছে। ইনভেস্টিগেশন চলছে। বিষয়টা হচ্ছে যেহেতু এটা নিয়ে এখন রাজনৈতিক মাঠেও গরম, ওনার একটা বক্তব্য মিডিয়াতে এইভাবে গেছে তো, আর ইন্টারন্যাশনালি এইভাবে উনি যেভাবেই আসুক, যদি উনি সেই বন্দি বিনিময়ের মাধ্যম ধরেই আসে, মানে আসলো কোনোভাবে, সেটা ভারত সরকারই দিল, তো সেই ক্ষেত্রে ওনার আসার পরে যেহেতু রায় হয়ে গেছে, এই রায় তো ডেথ রেফারেন্সের কিছু নাই, এটা তো সরাসরি ট্রাইব্যুনাল দিয়ে দিলেন। এই ক্ষেত্রে পরবর্তীতে আর আইনি কি সুযোগ থাকে কি আসলে, ওনার কি তাহলে কি রায় কার্যকরের দিকেই যাবে? এবং তা তো অবশ্যই, কারণ উনি তো আপিল করেন নাই, তো সেখানে আপিল যদি না করেন বা উনি যদি পরেও না আসে এবং কোনো আপিল না হয়, তাহলে তো এই রায়টা কার্যকর হবে। রায়টা কার্যকর বলতে এখন ধরেন ওনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ আছে, পাশাপাশি ওনার সম্পত্তি বাজেয়াপ্তির আদেশ আছে। যদি দেখা যায় যে সরকার মনে করে যে তার সম্পদ এখন এগুলো অ্যাটাচ করবে, তাদের হেফাজতে নিবে, সরকার এই সম্পত্তি নিয়ে নিতে পারে এখন, কারণ এগুলো তো সরকারের অনুকূলেই বাজেয়াপ্তে আছে। অনেক সিনিয়র আইনজীবীরা যেটা বলেন যে অ্যাপিলেটের যেহেতু 104 এর একটা সুযোগ ওখানে আছে, এইটা তিনি সেটা পারেন বা তার মতো আসামিরা অ্যাপিলেট সুযোগ দিলে দিতে পারেন। সেটা তো আপিল করলে, উনি তো আপিল করতেছেন না, তো উনি যদি আপিল না করেন তাহলে 104 এর আর্টিকেল 104 এর রিলিফটা উনি পাবেন কোথা থেকে? ওনার তো চাইতে হবে, উনি তো চাচ্ছেন না। তিনি কি আপিল করেছেন? তিনি আপিল করলে তো কমপ্লিট জাস্টিস পাওয়ার একটা ব্যাপার থাকে, উনি তো আপিলই করেন নাই, ভবিষ্যতে করবেন কিনা তাও আমরাও জানি না। আর এই মামলায় আব্দুল্লাহ আল মামুনের এই মামলার কোনো আপিল এখন আপনাদের ইসে আছে কিনা? না, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তো কোনো আপিল নাই, আমাদের পক্ষ থেকে নাই। তবে শেখ হাসিনার একটা কাউন্টে তাকে আমৃত্যু শাস্তি দেওয়া হয়েছিল, 2টি কাউন্টে তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে, একটা কাউন্টে তার যাবজ্জীবন হয়েছে। যাবজ্জীবন মানে আমৃত্যু হয়েছে। তো আমৃত্যু যাবজ্জীবন যেটা হয়েছে সেইটাতে মানে মৃত্যুদণ্ডাদেশ চেয়ে একটা আপিল আমাদের সাবেক প্রসিকিউশনের পক্ষ থেকে করা হয়েছিল, সেই আপিলটা আছে। সম্পদ বাজেয়াপ্তের বিষয়টা বলছিলেন, এটা কতদিন সময় নিতে পারে? সেটা আমরা আরও হয়তো মানে আমরা জানি না, ইতিমধ্যেই এই সম্পত্তি বাজেয়াপ্তির যে কার্যক্রম এটা এখনই গ্রহণ করা যেতে পারে। কারণ হচ্ছে কি, আপনার ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 21-3 বলেছে যে 30 দিনের মধ্যে তার আপিল করার সুযোগ আছে, 30 দিন পরে তার আপিল করার আর কোনো সুযোগ নাই। ধরেন এখন তিনি তো আপিল নাও করতে পারেন, তিনি আর কোনোদিন নাও আসতে পারেন, তাহলে এখন রায় তো কার্যকর হতে পারে। যেটুকুন ধরেন একটা সাবস্টিটিউটিভ সেন্টেন্স আছে যে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর, সেটা তো আপনি আসামি ছাড়া পারবেন না। আর অন্য যে বিষয়টা আছে, অন্য পার্টটা যেমন ধরেন সম্পত্তি বাজেয়াপ্তের যে আদেশটা আছে, সেগুলো তো কার্যকর করাই যায়। যেমনটা আমাদের কিছুই নাই এখন, আর আমরা ফাংটাস অফিসিও হয়ে গেছি, আমাদের এখানে আর কোনো কার্যক্রম হবে না। সেটি হবে
আপনারা জানেন যে ট্রাইব্যুনালের যে কোনো রায় সেটা বাস্তবায়ন করে সরকার। এখন বাকি কাজ সরকার যেভাবে করার সেভাবে করবে। জানতে চাই একটু জানতে চাই যে জুলাই মাস চলতেছে, এটা মানেই তো মানে গণঅভ্যুত্থানের বিষয়টা চলে আসে এবং আকাঙ্ক্ষার প্রশ্ন আসে। এক্ষেত্রে ট্রাইব্যুনালের বিচার নিয়ে বা কতটুকু ব্যাখ্যা করবেন? ট্রাইব্যুনাল তো তার সর্বশক্তি দিয়ে আমাদের সব বিচারগুলো দ্রুত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমরা প্রতিনিয়ত আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি যারা কাজ করছে তারা অবিরত তারা কাজ করে যাচ্ছেন, ইনভেস্টিগেশন করছেন। নিশ্চয়ই আপনারা বুঝে থাকবেন যে এই ইনভেস্টিগেশনগুলো কিন্তু একটু জটিল। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে এই যে দেখেন এখন বন্ধ চলছে 20 তারিখ পর্যন্ত, আপনারা তো দেখেন যে আমরা প্রত্যেক দিন সেই সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। তো যেহেতু আমাদের একটা জন আকাঙ্ক্ষা আছে যে দ্রুত বিচার করা বা নিষ্পত্তি করার একটা আকাঙ্ক্ষা আছে, আমরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই কিন্তু ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা নিয়োজিত রেখেছি নিজেকে। তো আমরা আশা করছি যে আমাদের কাছে এখন ধরেন 24টা মামলা আছে, প্রায় 80টা মামলার মতো ইনভেস্টিগেশন চলছে। 10টা মামলার রিপোর্ট, 10 থেকে 12টি মামলার রিপোর্ট খুব শিগগির আমাদের কাছে আসবে এবং আমরা এগুলোর প্রায় 10 থেকে 12টা মামলার ফর্মাল চার্জ ট্রাইব্যুনাল কাজ শুরু হওয়ার সাথে সাথে আমরা দাখিল করে দেব। আর অন্যান্য ইনভেস্টিগেশনের কাজও খুব দ্রুত গতিতে চলছে, যতটুকু দ্রুত সম্ভব তাই সেইভাবেই কাজ এগিয়ে যাচ্ছে। না, যেগুলো এখন যেগুলি আসবে এগুলো জুলাই অভ্যুত্থানের ঘটনার আছে, গুম আছে, অপহরণ আছে, ক্রসফায়ার আছে, এরকম আছে। আচ্ছা, একদম শেষে এটা হলো ওই প্রথম যেটা বলছিলেন, তাহলে শেখ হাসিনাকে যদি সরকার টু সরকার হ্যান্ডওভার হয় বা এরকম যারা আছে, মানে ওনার এখানে একটা লিগ্যাল প্রশ্ন যে ওনার আত্মসমর্পণ করার ব্যক্তিগতভাবে সুযোগ নেই। এটা আমি কোনো সুযোগ আইনগতভাবে দেখি না। উনি যেটা বলেছেন যে তিনি এসে আত্মসমর্পণ করবেন, এটার আইনগত কোনো সুযোগ আমি দেখি না। কারণ হচ্ছে তিনি ভারত সরকারের নিয়ন্ত্রণে ওখানে নির্বাসনে আছেন, তাকে আসতে গেলে ওই সরকারের নিয়ন্ত্রণ থেকেই আসতে হবে। তো তিনি এসে আত্মসমর্পণ করবেন, এইটার কোনো আইনগত সুযোগ নাই। অবশ্যই এক সরকার আরেক সরকারের কাছে হ্যান্ডওভার করবে, অথবা তিনি যদি অন্য কোন প্রক্রিয়া হলে পুলিশের হেফাজতে যাবে, এরকম। আপনার কি মনে হয় যে মৃত্যুদণ্ডের রায় হয়ে যাওয়ার পরে, যেহেতু তিনি আগে একটা স্ট্যাটাসে ছিলেন, রায় হয়ে যাওয়ার পরে একজন কনভিক্টেড হয়ে যাওয়ার পরে, মানে এই জায়গায় যেখানে তিনি আছেন সেই সরকারের দিক থেকেও মানে নেতিবাচক একটা প্রভাব তার উপরে আছে বলে মনে হয়? এইটা পলিটিক্যাল বক্তব্য, আমি এই বিষয়ে কোনো কিছুই বলতে পারবো না। পলিটিক্যাল বিশ্লেষণ করার কোনো আমার সুযোগ নাই। আমি আইনগতভাবে যতটুকুন বলার সেটুকুন আমি বলতে পারবো, এর বাইরের বক্তব্যগুলো আমার পক্ষে দেওয়া সম্ভব। সরকারকে ফেরানোর জন্য আর নতুন করে মানে ফিরিয়ে আনার জন্য কোনো ধারণা, সেটাও আমাদের কাজ না। আমি তো বললামই যে তাকে ফেরত আনা, তার রায় বাস্তবায়ন করা, সবগুলো সরকারের কাজ। আমাদের এখানে রায় হয়ে গেছে, আমরা ফাংটাস অফিসিও হয়ে গেছি, আমাদের এখানে আর নতুন করে কিছু হবে না। সো যা আছে সমস্ত রায় বাস্তবায়ন করার